এটা তোদের নতুন একটা চ্যাপ্টার আমি শুরু করলাম, সেটা হলো তোদের সম। আমি এই তোদের সাবজেক্টটাকে আমি সমই বলবো। নর্মালি তোদের যে সিলেবাস আছে, সিলেবাসে লেখা অ্যাডভান্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, বাট আমরা এটাকে সম বলবো। ওকে, কি সম? ওকে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। আচ্ছা, আমি প্রথমেই বলি এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সে যদি আমরা ঠিকমতো না বুঝি, আমরা এটাতে যে ডেপথে ঢুকতে পারবো না। ওকে, একটা জিনিস আমি তোকে বলি, তোরা আমরা এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারে যদি সিভিলের কথা বলি, ডিসিইর কথা বলি, অর ডিএমইর কথা বলি, কি মেকানিক্যালের কথা বলি, দুইটা ট্রেডের স্টুডেন্টকেই হলো এই সাবজেক্টটা পড়ানো হয়। তার বেসিক কারণটা কি বোঝার চেষ্টা কর। কারণ আমরা এর পরের সেমিস্টার থেকে, মানে আমরা হলো ফোর্থ সেম থেকে আমরা শুরু করব হলো ডিজাইন, যেটা হলো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের মেইন কাজ। ঠিক আছে, ডিজাইন। যেমন সিভিল ইঞ্জিনিয়ার যদি বলি, ডিজাইন কিসের ডিজাইন? বিমের ডিজাইন অর কলামের ডিজাইন। যদি আমি মেকানিক্যালের কথা বলি, বিভিন্ন পার্টসের ডিজাইন, মনে করো কোনো একটা গিয়ারের ডিজাইন। ওকে, লাইক দ্যাট, মনে করো কোনো একটা গিয়ারের ডিজাইন, কোনো একটা শ্যাফটের ডিজাইন। যেই ডিজাইনই করতে হোক না কেন, তার জন্য আমাকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল হেল্প লাগবে। কেন? মেইন ব্যাপারটা হলো, আমি তোদেরকে একটুখানি ছোট করে একটু জিনিস বোঝানোর চেষ্টা করি, তারপর আমি শুরু করব। মনে কর একটা চেয়ার আছে, মনে কর এই চেয়ারটাকে আমাকে ডিজাইন করতে লাগবে। ডিজাইন কিরকম করে করতে লাগবে? এই যে চেয়ারটা আছে, আমি বললাম যে এই চেয়ারের চারটা পায়া আছে, মানে চারটা লেগ আছে। ওকে, চারটা, আরেকটা ওই পাশে আছে, এরকম। আমি এটা একটু ডেকোরেট করে দিলাম, এরকম করে চেয়ারটা আছে। এখন কথা হলো যে আমি বললাম এই চেয়ারটাকে আমাকে ডিজাইন করতে লাগবে। কার ডিজাইন করব? আমি করব এই যে লেগ, এই যে পায়াগুলো আছে তার ডিজাইন করব। ওকে, আমি সিভিলকেও বললাম, মেকানিক্যালকেও বললাম। তাহলে কি বলবে যে দাদা এইখানে হলো যে বসবে তার ওয়েট লাগবে। মনে কর আমি বললাম এই চেয়ারে একজন কেউ বসবে, তার তার মাস হলো m is equal to, say for example 50 কেজি ধরলাম। ওকে, তাহলে তার ওয়েট কত হইতেছে? তাহলে তার ওয়েট হইতেছে m ইনটু g, আমরা জানি। তাহলে কত হবে? 50 ইনটু g এর মান আমি अराउंड 10 ধরলাম, তাহলে 500 নিউটন এইটার উপর পড়বে। ওকে, আচ্ছা, নেক্সট আমার গেল হলো একটা পায়ার যদি কথা বলি, আমি যদি বলি একটা পায়া আমি তৈরি করতেছি কাঠে বা মনে করে আমি হলো স্টিল দিয়ে তৈরি করব। কি দিয়ে? স্টিল দিয়ে। একটা যে পায়া আছে, একটা পায়ার কথা বলছি, একটা পায়া আমি কি দিয়ে তৈরি করব? স্টিল দিয়ে তৈরি করব। ওকে, আমি বলে দিলাম যে স্টিল কতটা লোড বেয়ার করতে পারে, সে ফর এক্সাম্পল আমি সেটাকে বললাম পি অ্যালাউয়েবল বললাম আমি এটাকে, মানে এই স্টিলটার উপর ম্যাক্সিমাম কতটা আমি পি মানে ফোর্স অ্যাপ্লাই করতে পারি, সেটা পি অ্যালাউয়েবল দেওয়া আছে। তাহলে আমাকে তুই বলবি যে তাহলে এইটার উপর যে লোক মানে কেউ যদি বসে, সে যেন তার ওয়েট যেন ম্যাক্সিমাম এর থেকে বেশি যেন না হয়। মানে এর উপর যে এই একটা স্টিলের উপর যে লোড পড়বে, সেই লোডটা যেন অবভিয়াসলি, যে পিটা হবে অবভিয়াসলি লেস দ্যান পি অ্যালাউয়েবল হইতে হবে ফর ডিজাইন ক্রাইটেরিয়া। এটাই হলো ডিজাইন, এটাই হলো অ্যাজ এ ডিজাইনার আমাদের এটাই কাজ। কি কোনো একটা কিছুকে আমরা যখন ডিজাইন করব, ওইটার উপর কতটা লোড পড়তে পারে সেটা বলা, বা আমাকে বলে দিল যে এর উপর এতটা লোড পড়বে, তার ক্ষেত্রে আমাকে স্টিল নিব না অ্যালুমিনিয়াম নিব না কাঠ নিব না কি নিব, যদিও বা নি তার ক্রস সেকশন কিরকম হবে, তার ডায়া কিরকম হবে, বড় ছোট হবে না বড় হবে। এটা হলো অ্যাজ এ ডিজাইনার বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের হলো এটাই জব। তো আমাদের প্রথমে ডিজাইনে যাওয়ার আগে আমাদের বুঝতে লাগবে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। কেন? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে আমরা বুঝতে পারি যে এই যে 50 নিউটন যে এর উপর পড়লো, তার থেকে কতটা এর উপর যাবে, তার থেকে কতটা এর উপর যাবে, তার থেকে কতটা, মানে প্রত্যেকটা পায়াতে লোডটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। বা আমি যদি শর্টকাটে বলি, কোনো একটা পায়া ম্যাক্সিমাম কতটা লোড পড়বে কার জন্য, যদি কেউ 50 কেজি লোড যদি এর উপর বসে,
তার মানে কি কোনো একটা সিস্টেমের ম্যাক্সিমাম লোড, ম্যাক্সিমাম কোনো কিছু, আমি আরো পরে বলবো ম্যাক্সিমাম শিয়ার ফোর্স, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম হলো ডাইরেক্ট স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেন, এই সব জিনিসগুলো আমি বলবো। এখন মনে কর আমি আরেকটা ডিজাইনের কথা আমি একটুখানি বলি, আমি একটু ওভারঅল একটু আইডিয়া দিব। মনে কর দেখা গেল যে এই চেয়ারটা তো বানাইনি, ভালো কথা, চেয়ারটা বানানোর পর কেউ যদি মনে কর আমি বললাম যে 40 কিলোনিউটনের কেউ যদি বসে, 40 কিলোনিউটন না সরি 40 নিউটনের যদি কেউ বসে, আর এই যে পায়াগুলো খুব পাতলা দেওয়া, খুবই পাতলা দেওয়া, ওকে, আমি বললাম যে এর যে পায়াটা আছে এই পায়াগুলো খুবই পাতলা, তাহলে কি হইতে পারে, তাহলে এই পায়াগুলা কি এরকম করে বেন্ড হয়ে যেতে পারে না, এরকম করে বেন্ড হয়ে যেতে পারে। মনে কর এখানে যদি কেউ 40 কেজি, আমি বললাম যে 40 কেজি যদি কেউ বসে, তাহলে পায়াগুলা বেন্ড হয়ে যাবে, মানে এই যে পায়াগুলো আছে না, এই পায়াগুলো এরকম করে বেন্ড হয়ে যাচ্ছে, মানে জিনিসটা অতটা স্টেবল না, আমি বলতে চাইছি স্টেবল না, আমি এই কথাটা বললাম কি স্টেবল না। তাহলে কি বলবো, এইটা এই চেয়ারটা আমি ইউজ করব, মনে করে আমি একটা এমন চেয়ারে বসলাম যে চেয়ারে বসলে ওই চেয়ারের পায়াগুলা এরকম করে বেঁকে আছে, আমি কি ভরসা পাবো এখানে বসার জন্য? অবশ্যই না। তার মানে কি ডিজাইনটা কেবলমাত্র যে ওর স্ট্রেংথ ক্রাইটেরিয়ার উপর বেস করে থাকবে সেটা না, ওর কিছু কিছু লিমিটেশন বা কিছু কিছু ক্রাইটেরিয়াকেও আমাদের হলো স্যাটিসফাই করতে লাগবে। সেটার মধ্যে একটা হলো ডিফ্লেকশন, সেটার মধ্যে একটা কি ডিফ্লেকশন, যেটা আমি বলছিলাম তোদের আগের সেমেও ডিফ্লেকশন ছিল, সেটা পড়ানো হয়নি এই লকডাউনের জন্য। তো ওই ডিফ্লেকশন, স্ট্রেন ক্রাইটেরিয়া, এই সবগুলোই আমরা বার করি হলো সম থেকে, এগুলা বার করে রাখি। আমরা এখান থেকে কি বের করি, আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে আমরা পি এর মানটা বের করি, যখন ডিজাইন করব তখন আমরা এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করব, ওকে। এইটা হলো মেন আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ব্যাপার। আমি ফার্স্টে চলে আসি, এখানে আজকে আমরা কি কি জিনিস ডিসকাস করব আমি একের পর এক বলি। তো ভিডিওটাকে আমরা খুব ছোট বানানোর চেষ্টা করব, আর অনেকগুলো টপিক আছে, তো আমি একটুখানি ফাস্ট পড়বো। এর জন্য যেহেতু তোদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আগের সিমাও ছিল, তো এগুলা কিন্তু রিপিট পড়াইতেছি, আমি কিছু কিছু জিনিস আমি নতুন পড়াবো, ওকে। তো যারা অলরেডি পড়া আছে তাদের তো সুবিধা হবে, যাদের পড়া নাই আমি তাদের কথাটা ভাইবে আমি কিন্তু একদম ফার্স্ট থেকে পড়ানো শুরু করব, ওকে, একদম জিরো। কেউ যদি কিছু নাও পড়ে থাকে আগের সেমিস্টারে, তাহলে ওয়ারি করা দরকার নাই, ঠিকমতো ভিডিও দেখ, সবকিছু বুঝতে পারবি। তো ফার্স্টের টপিক হলো রিজিড বডি, দেন হলো ডিফর্মেবল বডি, তারপর হলো ডিজাইন, স্ট্রেস, ইউনিট অফ স্ট্রেস, টাইপ অফ স্ট্রেস, কি কি টাইপ সেখানে ডিসকাস করব, স্পেশাল কনসেপ্ট অন স্ট্রেস আমি এটা ডিসকাস করব, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো এখানে। আর স্ট্রেস টেনসর, যেটা তোদের সিলেবাসে নাই, বাট এটা আমি মনে হয় এটা পড়ানো উচিত, পরবর্তীকালে তোরা জিরেট দিবি, সেই এটার জন্য এটা পড়ানো উচিত, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমি একটা কম্পারিজন বলবো, সেটা হলো স্কেলার, ভেক্টর আর টেনসর। এই টেনসর জিনিসটা হলো সবাই ফার্স্ট টাইম শুনতেছে, খুব ইন্টারেস্টিং টাইপের জিনিস, সেই সবই দেখবি ভালো মতো বুঝাবে। প্রথমে চলে আসি হলো রিজিড বডি। রিজিড বডি বলতে আমি কি বলবো, রিজিড বডি বলতে বলবো আমি হলো কোনো একটা দেওয়ালকে, কেন বলবো দেওয়ালকে একটা রিজিড বডি, মনে কর এই দেওয়ালের উপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, মানে এই দেওয়ালকে যদি আমি সরানোর চেষ্টা করি, আমি সরানোর চেষ্টা করি, তাহলে কি সরবে? বলবো যে না, সরবে না। এই যে দেওয়ালটা আছে কি দিয়ে তৈরি, ইট দিয়ে তৈরি, ইটের একটা দেওয়াল তৈরি, ওকে, লাইক দ্যাট, এরকম একটা দেওয়াল আছে। এই দেওয়ালে যদি আমি আমি এরকম করে ফোর্স দিই, এখানে যদি আমি ফোর্স দিই, ওকে, এরকম করে আমি যদি ফোর্স দিই, তাহলে দেওয়ালটা কি নড়বে? আমি বললাম যে দেওয়ালটা নড়বে না, মানে দেওয়ালটা ডিফর্মেশন হবে না, দেওয়ালটা যেখানে আছে সেইখানেই থাকবে। কিন্তু ভাব, এই আমার পরিবর্তে যদি এখানে হাল্ক চলে আসে, হাল্ক, মার্ভেলের সিনেমা নিশ্চয়ই সবাই দেখি, সবাই ফ্যান, তো হাল্ক যদি চলে আসে, যার স্ট্রেংথ অনেক বেশি, যার প্রচুর মাসল আছে, সে যদি এখানে দাঁড়ায়, মনে করে এটা হলো হাল্ক, সে যদি এটার মধ্যে ফোর্স দেয়, তাহলে কি এটা ডিফর্ম করবে, তার মানে কি এইটা হয়তো বা ভাঙে পড়ে যাবে। তাহলে আমি কি বুঝাতে চাইতেছি, আমি বুঝাইতে চাইতেছি এইটাই, যখন আমি এর উপর ফোর্স দিলাম তখন এর নড়লো না, এর ডিফর্মেশন হইলো না, সেটার ক্ষেত্রে এই দেওয়ালটা রিজিড, মানে কি এই দেওয়ালের মধ্যে কোনো রকমের ডিফর্মেশন হইলো না। তার মানে আমি রিজিড বডি বলতে আমি কি বলবো, রিজিড বডি মানে
সেই সমস্ত বডি বা সেই সমস্ত অবজেক্ট যার মধ্যে কোনো রকমের ডিফরমেশন হবে না, কোনো রকমের চেঞ্জ ইন লেন্থ হবে না, মানে জিরো হবে, তার ডিফরমেশন কত হবে, জিরো হবে। যে কোনো টাইপের লোডের জন্য, যে কোনো টাইপের লোডের জন্য, আমি বললাম কি যে কোনো টাইপের লোডের যত পরিমাণই লোড দিস না কেন তার ডিফরমেশন হবে না, এটা বললাম রিজিড বডি। আর ডিফর্মেবল বডি মানে নামেই বোঝা যাচ্ছে যেই বডি ডিফর্ম করবে, যখন হাল্ক এই দেওয়ালের উপর ফোর্স দিবে তাহলে কি ও ডিফর্ম করবে, মানে ভেঙে যাবে, ও বেঁকে যেতে পারে, সেটার ক্ষেত্রে আমি কি বললাম ডিফর্মেবল বডি বা ডিফর্মেবল বডির ক্ষেত্রে আমাদের 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 হলো ডিফর্মেশন হবে, নট ইকুয়াল টু জিরো, মানে ডিফর্মেশন হবে, কোনো সময় জিরো হবে না, তাকে আমরা ডিফর্মেবল বডি বলি। তাহলে একটা রিজিড বডি, একটা ডিফর্মেবল বডি, ব্যাপারটা বোঝা গেল। আমি একটা যদি ছোট্ট একটা আইডিয়া দিই, মনে কর একটা স্টিল বল নিলাম, কি একটা স্টিলের একটা বল, একটা স্টিলের বল নিলাম। এই স্টিলের বলকে যদি আমি উপর দিয়ে দুই পাশ থেকে আমি যদি ফোর্স দিই, এই পাশ থেকে যদি ফোর্স দিই আর এই পাশ থেকে যদি ফোর্স দিই, ওর কি আকার আকৃতির পরিবর্তন হবে? বলবো যে না, হবে না, আমার অত শক্তি নাই একে ডিফর্ম করার মতো। তার মানে কি বলবো, এই হলো রিজিড বডি, ডেল এল ইজ ইকুয়াল টু জিরো, মানে কোনো রকম ডিফর্মেশন হবে না। কিন্তু মনে কর এখানে যদি একটা মেশিনের সাহায্যে, একটা ক্রেনের সাহায্যে যদি ফোর্স দেওয়া হয়, হইতেই পারে একটা প্রচুর পরিমাণে আমি একটা লোড দিলাম, তার ফলে অবজেক্টটা এরকম স্লাইটলি এরকম ট্যাপ খাই গেল, মানে একটা ট্যাপার্ড বারে পরিণত হলো, একটা সার্টেন ডিফরমেশন এই অবজেক্টের মধ্যে চলে আসলো। ছিল কি এরকম, হয়ে গেল এরকম। তার মানে সেই ক্ষেত্রে আমার ডিফরমেশন হইল নট ইকুয়াল টু জিরো। তার মানে আমি কি বলতে চাইতেছি, আমি বলতে এটাই চাইতেছি কোনো অবজেক্টিভ পারফেক্টলি রিজিড না, এই কথাটা সবসময় মনে রাখবি। কোনো অবজেক্টিভ পারফেক্টলি রিজিড না, আইডিয়াল কন্ডিশনের জন্য আমরা হলো রিজিড বডি ধরি। কিছু কিছু যখন আমরা ডেরিভেশন করব সেইখানে আমরা রিজিড বডি ধরবো, না হলে হয়তোবা এই মানে প্রসেসটা বা টপিকটা বা কোনো একটা ইকুয়েশন খুব একটা জটিল আকার নিবে। সো আমরা যদি কোনো কিছুকে একটা যদি সিম্পলিফাই করতে চাই, খুব সোজাভাবে আমরা বুঝতে চাই, সেই সব ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা রিজিড বডি এই কনসেপ্টটা আনি। কখন একটা এই রিজিড বডি, কোন একটা রিজিড মানে বডি রিজিড হবে না ডিফর্মেবল বডি হবে, সেটা ডিপেন্ড করবে টোটালি তার অ্যাপ্লাইড ফোর্সের উপর। যদি অ্যাপ্লাইড ফোর্স অতটা হয় যে ওকে ডিফর্ম করতে সক্ষম, তাহলে ওই অবজেক্টটাকে বলবো আমরা ডিফর্মেবল বডি। যদি এই পি এর মান খুবই ছোট হয়, যার ফলে এই অবজেক্টে কোনো রকমের ডিফর্মেশন হবে না, তাকে বলবো আমরা রিজিড বডি। জিনিসটা নিশ্চয়ই ঠিকমতো বোঝা গেছে। তাহলে রিজিড বডিকে আমি যদি এক কথায় বলি, তার ডিফর্মেশন জিরো, আর ডিফর্মেবল বডি মানে তার ডিফর্মেশন অবশ্যই হবে। নেক্সট টপিকে আমি চলে আসি ডিজাইন। এই জিনিসটা আমি একটু আগেই বললাম, ডিজাইনটা কি। ডিজাইন মানে হলো আমাদের মেইন ডিজাইনটা হলো আমাদের P allowable should be greater than applied force, should be greater than applied force, মানে যে আমি applied force অ্যাপ্লাই করতেছি কোন একটা অবজেক্টের উপর, সেটা যেন অবশ্যই তার allowable force থেকে কম হয়, তাতে ওই অবজেক্টটা স্টেবল থাকবে, ওই অবজেক্টটা টিকসই হবে। সেটাই হলো আমাদের মেইন ডিজাইন। সেটা হলো আমাদের পরবর্তী যখন অঙ্কগুলো করব তখন আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাবো, প্রচুর এক্সাম্পল করাবো। ওকে, একটা জিনিস আমি বলে দিই, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল এটা এমন একটা বেসিক সাবজেক্ট, যেই সাবজেক্টের ভ্যারাইটি অফ টপিক এখানে অ্যাভেলেবল। এখানে ছোট ছোট প্রত্যেকটা মানে যদি একটা স্ট্যান্ডার্ড বুক আমরা নিই, প্রত্যেকটা লাইন থেকে একটা কোশ্চেন ফ্রেম হতে পারে। ওকে, তো আমরা হলো খুব ভালো মতো বুঝবো, তার জন্য আমি ছোট ছোট একটা বিষয়কে আমি খুব ভেঙে টপিকে ভেঙে আমি লিখছি, সেগুলো আমি ডিসকাস করব। এর বাদে তোদের পলিটেকনিক কি বিটেক কি তোদের হলো যে কোনো এন্ট্রান্স মানে জিলেট, সেখানে কোথাও কোনো রকমের প্রবলেম হবে না, প্রত্যেকটা ইচ এন্ড এভরি টপিক এখানে ডিসকাস করা হবে। নেক্সট চলে আসি হলো স্ট্রেস। খুব ভালো মতো বলবি, আমি স্ট্রেস ব্যাপারটা আমি বলার চেষ্টা করতেছি। মনে কর কোনো একটা ক্যান্টিলিভার বিম আছে। আচ্ছা, ক্যান্টিলিভার বিম বাদ দে, এখন নামে অনেকের বুঝতে অসুবিধা হয় যে ক্যান্টিলিভার বিম আবার কি।
ধর এরকম একটা কিছু আছে, একটা অবজেক্টকে দেওয়ালে ফিক্স করা, এটা হলো দেওয়াল, দেওয়ালে এইভাবে ফিক্সড করা, ওকে, একটা অবজেক্টকে। আমি যদি এখন এই অবজেক্টের, এটা হলো অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, আমি যদি এখন এই অ্যাক্সিস বরাবর একে ফোর্স দিই, এর উপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আমি যদি এই অবজেক্টের উপর দুইটা পয়েন্টকে কনসিডার করি, এটা হলো পয়েন্ট এ, এটা হলো পয়েন্ট বি, এটা হলো পয়েন্ট এ, এটা হলো পয়েন্ট বি। যদি আমি এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করি এই অবজেক্টের উপর, তাহলে কি হবে? আমি একটু সেটা আঁকতেছি। তাহলে দেখা যাবে যে এই দুইটা পয়েন্টের কথা বলবো আমি, ওকে, এই দুইটা পয়েন্ট, এই জিনিসটা একটু বাইরে যাবে। এই যে পয়েন্ট দুইটা আছে, এই যে এ আর বি, এর মধ্যে সার্টেন এটা লেন্থ যদি আগে, এটা কখন আমি বলি, এটা কখন যখন আমি পি অ্যাপ্লাই করি নাই, অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু 0। এইটা কোন কন্ডিশন? যখন আমার অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু পি, মানে সার্টেন একটা আমি এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, অ্যাক্সিয়ালি ফোর্স আমি এর উপর অ্যাপ্লাই করলাম পি, পি মান 1 2 3 4 5 যা ইচ্ছা হোক, সেটা নিয়ে আমার বড় ব্যাপার না। যদি এই দুটার লেন্থ বিফোর অ্যাপ্লাইড লোড যদি এল হয়, আফটার অ্যাপ্লাইড লোডের ফলে আমাদের কি হইতেছে, এর সার্টেন একটা লেন্থ ইনক্রিজ করবে, এল প্লাস ডেল এল, মানে কি এক্সটার্নাল লোডের ফলে ওই অবজেক্টের মানে দুইটা পয়েন্টের, দুইটা রিলেটিভ পয়েন্টের মধ্যে একটা ডিসটেন্স ইনক্রিজ হলো, একটা ডিফরমেশন হলো। কতটা? এই যে দেখ, এল প্লাস ডেল এল এক্স, তার মানে কি এই ডেল এলটা কি এক্সট্রা যোগ হলো এই দুটার মধ্যবর্তী ডিসটেন্সের সাথে, তার মানে কতটা লেন্থ ইনক্রিজ করলো? ডেল এল। ওকে, এই জিনিসটা বোঝা গেল। এখন দেখ, যদি এইটা একটা স্টিলের একটা যদি রড হয়, এটা যদি একটা স্টিলের রড হয়, আমি যদি একটা এক্সটার্নাল ফোর্স আমি যদি অ্যাপ্লাই করি, ওকে খুব ইজিলি চলে আসবে? ও কি খুব ইজিলি চলে আসবে? তুই বল, ইজিলি চলে আসবে না। তার মানে কি আমার এর উপর একটা ফোর্স দিতে লাগবে, প্রচুর পরিমাণে ফোর্স দিতে লাগবে, প্রচুর পরিমাণে ফোর্স দিতে লাগবে, তার ফলে এর ডিফরমেশন হবে। আমি তাহলে কি বলতে চাইতেছি, এই অবজেক্টটার ভিতরে যদি আমি কথা বলি, এই দুইটা পয়েন্ট বলবে যে না, আমরা আমাদের ডিসটেন্স চেঞ্জ করব না। এটা কিন্তু আমি মলিকিউলের কথা বলতেছি, মানে কোন একটা অবজেক্টের দুইটা যদি মলিকিউল থাকে, পাশাপাশি দুইটা মলিকিউল থাকে এ আর বি, তার মধ্যবর্তী যে ডিসটেন্স, এটা হলো যে কোনো টাইপের ম্যাটেরিয়ালের এটা একটা ধর্ম, দুইটা মলিকিউলের যে ডিসটেন্স সেটা সব সময় কনস্ট্যান্ট বজায় রাখার চেষ্টা করে। মানে এই দুইটা মধ্যবর্তী ডিসটেন্স যদি এল হয়, সর্বদা এই লেন্থটা বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু যদি আমি এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল কোনো একটা যদি কারণ ওর উপর অ্যাপ্লাই করি, যদি আমি ওকে বাধ্য করি এর যে মলিকুলার ডিসটেন্স আমি যদি ইনক্রিজ করার চেষ্টা করি, মানে ডেল এল প্লাস ডেল এল করার চেষ্টা করি, তো মলিকুল চাবে না এই ডিফরমেশন হইতে। তাহলে কি করবে? মলিকুল তার ধর্ম বজায় রাখার জন্য নিজেদের দিকে একটা ফোর্স মানে একটা ক্রিয়েট হবে, একটা রেজিস্ট্যান্স ফোর্স। মানে কি এই অবজেক্ট দুইটা এইভাবে, যে এই যে মলিকুল দুইটা এখানে ছিল, আমি এই জিনিসটাকে এখানে করলাম, তো এ বলবে যে এ কে চায়, আবার এ কে চায়, তো এই দুই দিকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করবে। কিরকম? এই যে এই ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাকে আমরা বলি হলো রেজিস্ট্যান্স ফোর্স, যেটা আমাদের অবজেক্টের মধ্যে ক্রিয়েট হয়। কার মধ্যে? এই অবজেক্টের মধ্যে ক্রিয়েট হয়, এই স্টিল বারের মধ্যে ক্রিয়েট হবে। তাহলে আমি যদি এখানে একটা সেকশন ড্র করি, আমি যদি এখানে একটা সেকশন নিই, আমি সেকশনটা এখানে ড্র করতেছি, এইটা হলো এক্সটার্নাল ফোর্স, এটা হলো সেকশন, আর এই সেকশনের এই দিকে একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করবে, সেটা হলো আমাদের আর দিয়ে বিনোদ করলাম, ঠিক আছে? এদিকে একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করবে। আমি যদি বলি এই আর এর মান কত হবে, আমি জানি ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এখানে হরাইজন্টাল ফোর্স কি আছে? পি আর কিউ দুইটা কি বিপরীত দিকে, তাহলে পি ইজ ইকুয়াল টু আর, তার মানে আমি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু পি, মানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। কি বললাম? ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। এই নামগুলো কিন্তু ভালো মতো মনে রাখতে লাগবে।
রেজিস্ট্যান্স ফোর্স কিন্তু একটা ম্যাটেরিয়ালের ইন্টারনাল ব্যাপার স্যাপার, তো এটাকে আমরা ইন্টারনাল ফোর্সও বলি, রেজিস্ট্যান্স ফোর্সও বলি, ঠিক আছে, বিভিন্ন নাম বলি, টাইম টু টাইম আমি এক্সপ্লেন করব। তো যাই হোক, এখানে P ইজ ইকুয়াল টু R অবশ্যই হবে, ঠিক আছে, না হলে ওকে রেজিস্ট করতে পারবে কিভাবে, ঠিক আছে। তো যাই হলো, এইটাই হলো আমাদের মেইন বলছি চাইতেছি। এখন স্ট্রেস কি সেটা আমি ডিসকাস করি। তার মানে আমি বলতে চাইলাম যে এক্সটার্নাল যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তার ফলে একটা রেজিস্ট্যান্স ফোর্স R ক্রিয়েট হবে, এইটা, ঠিক আছে। আর স্ট্রেস মানে হলো স্ট্রেস হলো আমাদের রেজিস্ট্যান্স ফোর্স পার এরিয়া, মানে রেজিস্ট্যান্স ফোর্স পার এরিয়া, এইটা মনে রাখবে, ওকে। এই সেকশনে যে স্ট্রেস হবে, এই সেকশনে স্ট্রেস হবে কি, এই সেকশনে যেই রেজিস্ট্যান্স ফোর্স ক্রিয়েট হইতেছে ডিভাইডেড বাই এই সেকশনের ক্রস সেকশনাল এরিয়া, সেটা হলো A। আমি মনে করি আমি অন্য একটা উদাহরণ দিই, আমি এই লেখাটা রাখলাম, অন্য টাইপের একটা আমি কোনো উদাহরণ দিই। মনে কর আমি সে ফর এক্সাম্পল আমি একটা বার নিতেছি, সেই বারটা দেখতে হলো এরকম, এখানে আমি P অ্যাপ্লাই করতেছি, P। আমি যদি এইখানে সেকশন নিই, আমি যদি যদি আমি এইখানে সেকশন নিই, এইখানে যদি সেকশন নিই, তাহলে কি এদিকে আমার কি R ক্রিয়েট হবে, এই R আর P কি অবশ্যই সেম হবে। তাহলে আমি এখানকার যদি স্ট্রেস বলি, স্ট্রেসকে নরমালি আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন বাই R। ধরি এই যে সেকশনটার ক্রস সেকশন এরিয়া হলো A1 আর এটার ক্রস সেকশন এরিয়া হলো A2, ওকে। তাহলে এইখানকার যে স্ট্রেস ডেভেলপ হবে, এই সেকশনের স্ট্রেস ডিভাইডেড বাই A1। আর এইখানকার যদি আমরা সেকশন নিই, তাহলে কি হবে, এইখানকার সিগমা 1 দিলাম, এইখানকার 2 দিই, কি হবে, এইখানকার যে স্ট্রেস ডেভেলপ হবে, আরে স্ট্রেস তো সব জায়গাতেই সেম, আমি এইখানে নিই কি এইখানে নিই কি এইখানে যেখানেই নিই, আমার যখন সেকশন ড্র করব, এই পাশে যা আছে এই পাশে তো আমার সেম হইতেই লাগবে। ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন অফ অল হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ওইটা হওয়ার জন্য তো আমার এখানেও আর হইতেই হবে। তার মানে কি স্ট্রেস ইজ ইকুয়াল টু জানি কি R ডিভাইডেড বাই এইখানকার ক্রস সেকশন এরিয়া কত, A/2। বোঝা গেল জিনিসটা? এখন ভালো মতো দেখ, এইখানকার A আমি যদি বলি A2 গ্রেটার দ্যান A1, মানে কি এইটার মান, এইটার তো ক্রস সেকশন এরিয়া এটার থেকে ছোট, মানে ক্রস সেকশন এরিয়া বলতে কি বলতেছে, এই যে ক্রস সেকশন এরিয়া, এই যে গোল যে ক্রস সেকশন এরিয়া, এইখানে এই যে গোল ক্রস সেকশন এরিয়া, কোনটার ক্রস সেকশন এরিয়া বড়, এইটা, ওই যে A1 গ্রেটার দ্যান A2, সরি A2 গ্রেটার দ্যান A1। তাহলে আমি বলতেই পারি এইটার মান বড় আর এইটার মান ছোট, তাহলে সামথিং ডিভাইডেড বাই যদি বড় হয়, তাহলে অবভিয়াসলি এইটার মান কি ছোট হবে আর এইটার মান কি বড় হবে। কারণ কি, দেখ, স্ট্রেস ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, স্ট্রেস ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশন এরিয়া। তো এরিয়া যখন ইনক্রিজ করবে, স্ট্রেস রিডিউস করবে, এইটা ডিক্রিজ করলে এটা ইনক্রিজ করলো না। তার মানে আমি কি বলতে চাইতেছি, যেখানকার এরিয়া কম সেখানকার স্ট্রেস বেশি, যেখানকার এরিয়া বেশি সেখানকার স্ট্রেস কম। কেন? এটা যদি আরেকটা যদি মনে রাখার আমি প্রসেস বলি, আরেকটা যদি আমি একটা প্রসেস বলি যে হ্যাঁ তুই এইভাবে মনে রাখতে পারিস, এটা অনেকের ভুলায় যদি যায়, এইভাবে তো যে কেউ করতে পারবে, কয়েকটা সেকেন্ড লাগবে। মনে কর একটা বেঞ্চ আছে, যেই বেঞ্চে নরমালি এখানে হলো আমাদের তিনজন বসতে পারে। আমি কি বললাম, এখানে নরমালি তিনজন বসতে পারে, তো এখানে তিনজন বসতে পারে, তিনজন বসার ক্যাপাসিটি আছে, জায়গা আছে। বাট এখানে যদি আরেকজন কেউ যদি আইসা এখানে বসার চেষ্টা করে, তাহলে আমি কি বলবো, এই যে বেঞ্চের উপর একটা কি স্ট্রেস ডেভেলপ হবে, কারণ ওর ক্যাপাসিটি তিনজনের, বসলো চারজন, তাহলে এখানে একটা তোর স্ট্রেস ডেভেলপ হবে, একটা কি সিগমা ডেভেলপ হবে। কিন্তু মনে কর আরেকটা যে চেয়ার আছে, আরেকটা যে বেঞ্চ আছে, যে বেঞ্চের লেন্থই অনেক বড়, সেখানে বসে আছে তিনজন, তাহলে তাদের মধ্যবর্তী গ্যাপ কি অনেক বেশি। যখন এই আরেকজন যদি এর মধ্যে বসে, তাহলে এরা কি এরকম করে বসে থাকতে পারবে,
কারণ এখানে তো জায়গা প্রচুর আছে। তাহলে এখন আমাকে বলতো কোন বেঞ্চের ক্ষেত্রে স্ট্রেস বেশি ডেভেলপ হবে। এইখানে তাদের মধ্যবর্তী তো অনেক বেশি আছে। আরে জায়গা তো বেশি না, তো অনেকজন তো বসতেই পারবে, তার মানে কি এইখানকার এরিয়া কম, স্ট্রেস তার জন্য বেশি, প্রত্যেকের স্ট্রেসটা বেশি হইতেছে। কিন্তু এইখানকার জায়গাটাই বেশি, এরিয়াটাই বেশি, এখানকার স্ট্রেসটা কি কম হবে, কারণ আমার এরিয়া জায়গা প্রচুর আছে, এরিয়া প্রচুর আছে বসার, তো আমার এখানকার স্ট্রেস কম হবে। এইভাবে এটা আমি একটা एग्जांपल দিলাম, এইভাবে তুই মনে রাখতে পারিস। ওকে, আমি এটা মুছে দিই, এটা তোদের খাতাতে লেখা নিশ্চয়ই দরকার নেই। তো মেইন ব্যাপার হলো স্ট্রেস এটাই। তো স্ট্রেসের দুইটা পয়েন্ট আমি তোদেরকে মনে রাখতে বলবো। একটা হলো পয়েন্ট নাম্বার 1, স্ট্রেস হলো এমন একটা জিনিস যেটা ম্যাটেরিয়ালের ইন্টারনাল ব্যাপার স্যাপার। কারণ কি এইখানে আমি কি লিখলাম R/A, ওকে, যেখানে কিন্তু কোথাও P এর কথা বলি নাই। কিন্তু কিন্তু যদি আমি বলি এই ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশনস সিগমা মানে সামেশন অফ H ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে লিখতে পারি R ইজ ইকুয়াল টু P, মানে R এর মান কত আমাদের P, তার মানে আমি লিখতেই পারি ইজ ইকুয়াল টু P বাই A, তার মানে আমি লিখতেই পারি P বাই A। তার মানে এইখানকার যে স্ট্রেস হবে সেটা হলো এক্সটার্নাল ফোর্স P বাই A, এখানকার ইয়ে হলো P বাই A1, এখানকার P বাই A2। মেন যখন আমরা অঙ্ক করব এইভাবেই করব, যখন আমরা অঙ্ক করব এইভাবেই করব। কিন্তু যদি আমি বলি এখানে মেন যে স্ট্রেস মানে কি যদি বলতে চাই, তাহলে অবশ্যই আমি বলবো যে স্ট্রেস ইজ এ রেশিও অফ রেজিস্ট্যান্স ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। ওকে, এইটা হলো তার ডেফিনেশন হবে। তখন আমি বলবো না এক্সটার্নাল লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, তার মানে ভুল হবে। ওকে, কারণ দেখ এখন কেন আমি রেজিস্ট্যান্স ফোর্সটা আমি বলতে চাইতেছি একটুখানি বোঝার চেষ্টা করবি। দেখ একটা যদি আমি হলো সে ফর एग्जांपल মনে কর মনে কর অ্যালুমিনিয়াম নিই, আরেকটার মধ্যে যদি আমি মনে কর স্টিল আরেকটার মধ্যে আমি স্টিল নিই, একটা অ্যালুমিনিয়াম Al আর একটা হলো স্টিল যদি নিই, দুইটার মধ্যে যদি আমি সেম ফোর্স অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইড ফোর্স যদি আমার সেম হয়, দুইটার ক্ষেত্রে মনে কর পিপি ফোর্স অ্যাপ্লাই করা আছে, তাহলে কার ক্ষেত্রে আমাদের লেন্থ ইনক্রিজ বেশি হবে? বললাম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লেন্থ ইনক্রিজ বেশি হবে উইথ রেসপেক্ট টু স্টিলের ক্ষেত্রে হবে বাট কম হবে। এটা একটু বড় করে দিই, এই পাশে অ্যালুমিনিয়ামের লেন্থ ইনক্রিজ বেশি হবে উইথ রেসপেক্ট টু স্টিল। ওকে, এইটা আমরা সবাই এই এতটুকু আইডিয়া আমাদের আছে। তার মানে আমি যদি বলি এখানকার যদি দুইটা মলিকিউলের কথা ভাবি, তার মধ্যবর্তী ডিসটেন্স আমার কি এইখানে বেশি বাড়লো এখানকার ডিসটেন্স কি এখানকার ডিসটেন্স আমার কি বেশি বাড়লো উইথ রেসপেক্ট টু স্টিলের ক্ষেত্রে যদি আমি দুইটা মলিকিউলের কথা বলি, এখানকার বাড়ছে কিন্তু তার থেকে অ্যালুমিনিয়ামে বেশি বাড়ছে। তার মানে অ্যালুমিনিয়ামে কি আমার ওর মধ্যে আমার মলিকিউলের ডিসটেন্স যে বাড়ার টেন্ডেন্সি সেটা বেশি আছে, মানে ওকে রেজিস্ট করা ক্ষমতাটা কম, মানে আর কম। এইটার ক্ষেত্রে আর বেশি, তার জন্যই তো রেজিস্ট বেশি করতে পারতেছে, মলিকুলার ডিসটেন্স বজায় রাখার চেষ্টা বেশি করতেছে, ওর লেন্থ ইনক্রিজ কম হইতেছে, তার জন্য আমি বলবো এইটার ক্ষেত্রে স্ট্রেস কম, এইটার ক্ষেত্রে স্ট্রেস বেশি, এইটার তুলনায় এই দুটার তুলনায়। ওকে, তার জন্যই আমি এই জিনিসটা বলতেছি যে স্ট্রেস ইজ এ ইন্টারনাল ব্যাপার স্যাপার। নেক্সট চলে আসি ইউনিট অফ স্ট্রেস। ওকে, ইউনিট অফ স্ট্রেসটা কি? আমরা জানি কি স্ট্রেস ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু হলো রেজিস্ট্যান্স ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো রেজিস্ট্যান্স কি? ফোর্সের একক হলো নিউটন, আর এরিয়ার একক কি? মিটার স্কয়ার, ক্রস সেকশন এরিয়া মিটার স্কয়ার। তার মানে আমার সিগমার একক কি হইতেছে? নিউটন পার মিটার স্কয়ার। ওকে, নিউটন পার মিটার স্কয়ার। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস এখন আমি তোদের সাথে বলবো, যে জিনিসটা খুব কাজে লাগবে। দেখ, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন খুবই সোজা হয়, কিন্তু আমাদের প্রবলেমটা কোথাও হয় আমি বলতেছি, মেন প্রবলেম হয় ইউনিট যে কনভার্ট করার সময় আমাদের প্রচুর রকমের ঝামেলা হয়, সেইখানেই মোস্ট অফ দা স্টুডেন্ট এখানেই ভুলটা করে। আমি কতগুলো জিনিস একটা চার্ট বলে দিতেছি, এই চার্টটা তোরা সুন্দরভাবে লিখে বক্স করে দিবি। কিরকম টাইপের আমি বললাম,
আমি ফার্স্টে বললাম কি স্ট্রেসের ইউনিট হলো নিউটন পার মিটার স্কয়ার। এইটাকে আবার অনেক সময় আমরা পাস্কেলও বলি, কি বলি শর্ট ফর্মে অর পাস্কেল, পি এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এখন দেখ আমি কতগুলো জিনিস বলবো, সেটা হলো তাহলে ফার্স্টে দেখতেছি 1 পাস্কেল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার। নেক্সট 1 কিলো পাস্কেল kPa is equal to 10 to the power 3 Newton per meter square or 10 to the power 3 Pascal. Okay. Next, 1 mega Newton is equal to 10 to the power 6 Newton per meter square or 10 to the power 6 Pascal. or আমি আরেকটা জিনিস লিখতে পারি 10 to the power 3 kilo pascal. Next, 1 gigapascal kilo mega giga এইভাবে মনে রাখবি। ওকে, 10 to the power 9 newton per meter square is equal to 10 to the power 9 pascal. Okay, next is equal to 10 to the power 3 MPa or 10 to the power 6 kPa. ওকে, এই চারটা মনে রাখ, বাস ইউনিট কনভার্ট করতে কোনো রকমের অসুবিধা হবে না। এখন আমি একটা স্পেশাল কনসেপ্ট তোদের সাথে ডিসকাস করব, সেটা কি ইউনিট রিলেটেড। দেখ মনে কর আমরা জানি কি 1 নিউটন পার মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পাই না নিউটন ডিভাইডেড বাই নিউটন মিটারকে যদি আমরা মিলিমিটারে ট্রান্সফার করি 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার 3 mm, এটা আমরা জানি মিলিমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি মিটারের জায়গায় আমি যদি বোথ সাইডে হোল স্কয়ার করে দিই, তাহলে লিখতে পারি 1 মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার স্কয়ার। ওকে, তাহলে আমি এখানে লিখতেছি 1 মিটারের জায়গায় 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার স্কয়ার। এখন দেখ আমি এটা এরকম করে লেখা যায় না, এই 10 টু দি পাওয়ার 6 কে যদি আমি এই পাশে আনি 10 টু দি পাওয়ার 6 নিউটন মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যার নেক্সট লাইনে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার। তাহলে দেখ এই যে এই জিনিসটাই এখানে, এটাকে কি লিখতে পারি 1 MPa, তাহলে লিখতে পারি 1 MPa is equal to 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, যেটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। এই জিনিসটা আমি এখানে ইনক্রিজ করব 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন এটা। এইটার থেকে মেইনলি যদি জিলেটের কথা বলি, মেইনলি এই জায়গাটা থেকেই হলো স্টুডেন্টদের ট্র্যাপ করার চেষ্টা করে। কারণ এইখানে দেখ যখনই দেখবি কোশ্চেনে হলো কোথাও মেগাপাস্কেলের কথা বলছে আর যত লেন্থ আছে সবগুলা মিলিমিটারে, তখন এগুলার হেল্প নিবি না। যেখানে নিউটন আছে সেখানে নিউটনই রাখবি, আর যেখানকার লেন্থ মিলিমিটার আছে মিলিমিটারই রাখবি, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ওকে, এইটা আমি তোদের একটা শর্টকাট ট্রিক্স আমি বলতে পারিস আমি দিলাম। ওকে, এটা হলো টোটাল গেল ইউনিট রিলেটেড জিনিস। এবার নেক্সট টপিক তাহলে কি কি আমি ডিসকাস করলাম, রিজিড বডি, ডিফর্মেবল বডি, ডিজাইন, স্ট্রেস, ইউনিট অফ দ্য স্ট্রেস, টাইপ অফ স্ট্রেস। এই যে এইবার চলে আসছে আমাদের সাবজেক্টে দেখতে, যেটা আমরা আগের সেমিস্টারে পড়ি নাই। আমি এই চ্যাপ্টারটা তো আমরা পড়ছি, কিন্তু এই যে অ্যাডভান্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যেটা আমাদের সিলেবাসে লেখা, সেখানে আমরা কি করব, সেখানে আমরা মেইনলি ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেস এর সাথে আমরা ডিল করব। কি কি টাইপের স্ট্রেস হয় আমি একে একে বলি। ফার্স্টের টাইপ হয় হলো নরমাল স্ট্রেস। আমি টাইপ 1 নরমাল স্ট্রেস। ওকে, নরমাল স্ট্রেস কি? নরমাল স্ট্রেস হলো আমাদের যদি কোনো একটা বারকে যদি আমরা
এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি, সেটার ক্ষেত্রে যে স্ট্রেসটা ডেভেলপ হয়, রেজিস্ট্যান্স ফোর্স ডিভাইডেড বাই এরিয়া অর অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া, সেটা হলো আমাদের নরমাল স্ট্রেস। সেটার ক্ষেত্রে আমাদের কি হয়, যে লেন্থটা সাম অ্যামাউন্ট আমাদের ইনক্রিজ করে, সে ফর এক্সাম্পল ডেল এল। ওকে, এটা গেল আমাদের নরমাল স্ট্রেস, এবার চলে আসি আমাদের শিয়ার স্ট্রেস। পয়েন্ট নাম্বার 2, শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসটা কি? শিয়ার স্ট্রেস হলো, মনে কর কোনো একটা অবজেক্টকে লাইক দ্যাট গ্রাউন্ডের সাথে এখানে ফিক্স করা আছে। এখন তুই এইখানে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করবি। একটা জিনিস এখানে ভালো মতো বুঝবি, শিয়ার জিনিসটা বোঝা অনেকের ক্ষেত্রে অনেক রকমের ঝামেলা মনে হয়। দেখ, আমি তোকে একটুখানি কাগজপত্র দিয়ে বোঝার চেষ্টা করি। মনে কর এই যে কাগজটা আছে, এই কাগজটাকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি এইভাবে, ছেড়ে না কেন, এটাই আমি যদি এই যে কাগজটা আছে, এই কাগজটাকে যদি আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি এটা ছিঁড়ে গেল? এটা কি নরমালি ব্রেক করলো? দেখ এটা কিরকম ছিল, এটাকে ছিল কি কাগজটা এরকম দেখতে, আমি যে এইখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি জিনিসটা এইভাবে ব্রেক করলো, মানে কি নরমাল স্ট্রেস, মানে এইটা আর এই যে অ্যাক্সিস অফ ফেলিয়ার তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, মানে কি নরমাল মানে 90 ডিগ্রিতে ওটা ফেল করতেছে, ফেলিয়ার প্লেন। যাক, ফেলিয়ার প্লেন ওগুলো আমি পরে ডিসকাস করব। আমি মেন বলতে চাইতেছি যে এইটা আমি যে ফোর্স অ্যাপ্লাই করছিলাম, সেটা হলো নরমাল স্ট্রেস। এইটার মধ্যে যে এই যে যেখানে ফেল করলো, সেখানে যে আমাদের স্ট্রেসটা ডেভেলপ হয়েছিল, সেটা নরমাল স্ট্রেস ডেভেলপ হয়েছিল। বাট যদি আমি বলি এখন কিভাবে তোকে বুঝাই, এটা একটা কোন মোটা বই হলে খুব সুবিধা হয়। এই যে ক্লাস 11 এর আমার ম্যাথের বই এটা দেখ। এখন যদি আমি এইখানে মানে এরকম, আমি এই বইটার উপর যদি আমি এখন শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করি, মানে এই যে শিয়ার স্ট্রেস, দেখলে কি হলো, এই যে এইভাবে, তার মানে কি এই যে প্রত্যেকটা পাতা, এই বইয়ের যে প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ফাইবার, কি প্রত্যেকটা পাতা, এই বইয়ের প্রত্যেকটা পাতা হলো এক একটা ফাইবার। আমি যখন ফোর্স ফাইবারের প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করলাম, এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি একটা পাতা বা একটা কি বলে প্লেন আরেকটা প্লেন থেকে শেয়ার করতেছে বা আমি এটাকে বলবো স্লিপ করতেছে। কি এই কথাটা বলি, স্লিপ করতেছে। একটা তল আরেকটা তলের উপর যদি এইভাবে স্লিপ করে, তাকে বলা হয় হলো শেয়ার। তার মানে এইখানে যদি আমি এইভাবে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি, এটাকে বলা হয় নরমাল ফোর্স বা হলো যাই নরমাল বলে, আরো ডিফারেন্ট নাম আছে, লংজিটিউডিনাল ফোর্স, ল্যাটারাল ফোর্স, এবারে পরে ডিল করব। এখানে এটাকে আমরা বলি হলো শিয়ার ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, তাহলে এই অবজেক্টটা এরকম, এই পয়েন্টটা এইখানে চলে আসবে আর এই পয়েন্টটা এইখানে চলে আসবে, আর জিনিসটা নিচে তো ফিক্সড, তাহলে নিচেটা তো মুভ করবে না, তাহলে এটা এরকম হয়ে যাবে। সেটার ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা করবে, সেটাকে বলি আমরা শিয়ার স্ট্রেন, মানে শিয়ার স্ট্রেন, সেটাকে পরে ডিল করব। যাই হোক, এটা নিয়ে আমি এখন ডিল করতেছি না। তাহলে এটাকে বলা হয় শিয়ার স্ট্রেস, শিয়ার ফোর্স। আর এর যে এরিয়াটা আছে, সারফেস এরিয়া, যে প্লেন আরেকটা প্লেনের থেকে স্লিপ করতেছে, সেইটার যে এরিয়া, সেটাই হলো আমাদের এখানকার ক্রস সেকশনাল এরিয়া হবে। তাহলে শিয়ার স্ট্রেস আমাদের কি হবে, নরমালি আমরা এটাকে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইজ ইকুয়াল টু আমি একটা জিনিস বলি এখানে, এটাকে যদি আমরা এইখানে একটা সেকশন নিই, আমরা উপরের অবজেক্টটা নিলাম, এটা হলো সেকশন, আমি এখানে শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে আমি এখন কি পি অ্যাপ্লাই করলে এর মধ্যে আমাদের একটা রেজিস্ট্যান্স একটা শিয়ার স্ট্রেস জেনারেট হবে। এর কি ডিফর্ম করতে বাধা দিবে, এখানেও তো আমাদের একই রকম ডিফর্মেশনকে তো বাধা দিবে। একটা স্টিলের উপর ফোর্স দিলে তো এমনি আপনি ওরগুলো ডিফর্মেশন হবে না, সাম অ্যামাউন্ট তো ওর মধ্যে রেজিস্ট্যান্স থাকবেই। সেই রেজিস্ট্যান্সকে আমরা বলতেছি আর। ওকে, আর যদি বলি, তাহলে শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু আমরা জানি কি রেজিস্ট্যান্স ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া, এটাই হলো আমাদের শিয়ার স্ট্রেস। তাহলে কি কি ডিসকাস করলাম এখন পর্যন্ত, নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস দুইটাই ডিসকাস করা হয়ে গেছে। নেক্সট টপিক হলো বেন্ডিং স্ট্রেস। আমি জাস্ট এগুলা তোদের এখানে একটা ইন্ট্রোডাকশন মানে এটা লেকচার বলতে পারিস। তো
তো ইন্ট্রোডিউস করতেছি প্রত্যেকটা ব্যাপার কি, যেগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এক একটা করে চ্যাপ্টার আছে, সেটা আমি জাস্ট তোদের সাথে একটা ইন্ট্রোডাকশনের মতো আমি দিতে চাইতেছি। বেন্ডিং স্ট্রেসটা কি? বেন্ডিং স্ট্রেস হলো, দেখ একটা জিনিস আমি তোদেরকে বলিনি, আচ্ছা এটা পরেই বলি, স্পেশাল কনসেপ্ট আছে, আমি একটা পয়েন্ট বানাইছি। যখন একটা বিম এরকম আছে, এই বিমটার উপর যদি আমি লোড অ্যাপ্লাই করি তাহলে এইটা এরকম হয়ে যাবে, তার মানে কি এর ডিফর্মেশন হইল। সোজা কথা মনে রাখ, স্ট্রেস তখনই ডেভেলপ হবে বডির উপর যখন ওর ইন্টারমলিকুলার ডিসটেন্স মানে ইনক্রিজ হবে, বা ইনক্রিজ করতে চাইতেছে কিন্তু তার মধ্যে একটা বাধা বা একটা রেজিস্ট্যান্স ডেভেলপ হবে। যতক্ষণ না তার মধ্যে কোনো রকমের বাধা বা রেজিস্ট্যান্স ডেভেলপ হবে না, কোনো রকমের স্ট্রেস ডেভেলপও হবে না। ওকে, তার মানে কি এটা যদি একটা স্টিল একটা বার হয়, তার মধ্যে যদি এরকম করে ডিফর্ম হয়ে যায়, অবভিয়াসলি একটা স্টিল এইভাবে ডিফর্ম হইতে চাবে না, তার মলিকিউলগুলো তাদের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট হইতে চাবে না, ডেভেলপ হবে কি স্ট্রেস। স্ট্রেস কি ফরম্যাটে? বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসকে আমরা নরমালি রিপ্রেজেন্ট করি টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা ইজ ইকুয়াল টু কি, এটা আমি পরে ডিল করব, যাই হোক আমি এটা এখন বলতেছি না, m বাই i সিগমা বাই y e বাই r। আমি জাস্ট এইটুকু বললাম, আর আমি এই কথাটা বললাম, এই যে ইকুয়েশনটা আছে, যারা সিভিলের এই ভিডিওটা দেখতেছে সারা জীবন এই ইকুয়েশনটা লাগবে। এইখান থেকেই সমস্ত হলো আমাদের ডিজাইনের প্রচুর যে জিনিস, প্রচুর না সব জিনিসে বলা যায় মেইন সোর্সই হলো এটা। ওকে, m বাই i ইজ ইকুয়াল টু সিগমা বাই y ইজ ইকুয়াল টু e বাই r, যেখানে সিগমাটাই হলো আমাদের স্ট্রেস। কি স্ট্রেস? বেন্ডিং স্ট্রেস। কেন বেন্ডিং স্ট্রেস? ডিউ টু অ্যাপ্লাইড বেন্ডিং। বেন্ডিং এর জন্য আমাদের এই যে স্ট্রেস ডেভেলপ হইতেছে তাকে বলা হয় বেন্ডিং স্ট্রেস। আমি যদি বলি নরমাল স্ট্রেসকে নরমাল স্ট্রেস কেন বলি? কারণ ওইটা তখন ডেভেলপ হইতেছে যখন অবজেক্টের উপর নরমাল ফোর্স অ্যাপ্লাই হইতেছে। শিয়ার স্ট্রেসের কথা যদি বলি, কেন ডেভেলপ হইতেছে বা কেন নামকরণ হলো এরকম শিয়ার স্ট্রেস, তাহলে বলবো যে এটা তখন ডেভেলপ হয় যখন অবজেক্টের উপর আমি শিয়ার ফোর্স অ্যাপ্লাই করব। ঠিক একইভাবে বেন্ডিং স্ট্রেসেরও কথা আমি যদি বলি, এইটা তখনই ডেভেলপ হবে যখন বিম বেন্ড হবে, বিমের উপর বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই হবে, তখনই এই স্ট্রেস ডেভেলপ হয়, তাকে আমরা বলি হলো বেন্ডিং স্ট্রেস। ঠিক একইভাবে লাস্ট টপিক, সেটা হলো টরশনাল স্ট্রেস। টরশনাল স্ট্রেসটা কি? যখন আমি টরশন পড়াবো তখন এটা ভালো মতো তোদেরকে আমি বুঝাবো। মনে কর কই গেল মাইকটা, এই মনে কর এইটা হলো, আমি তোদের অনেকবার বলছি শ্যাফট কি, এইটা হলো একটা শ্যাফট। ওকে, যার ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশনটা হলো সার্কেল। ওকে, যার হলো ক্রস সেকশনটা হলো লেন্থের তুলনায় অনেকটা কম, মানে এইটা কি অনেকটা লম্বা টাইপের, আর এইদিকে অনেকটা ছোট, ডায়ামিটারটা অনেক ছোট লেন্থের থেকে, তাকে আমরা শ্যাফট বলি। ঠিক আছে, এই শ্যাফট আমরা কি এইভাবে ঘুরাই, এই যে এইভাবে ঘুরাইতেছি, এইভাবে ঘুরাইতেছি, ঠিক আছে, এটা হলো শ্যাফট। তার মানে কোনো একটা শ্যাফটকে যদি আমরা ঘুরাই, মানে কি টর্ক অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তাহলে জিনিসটা এরকম হবে, এর মধ্যে কি একটা মোচড় দিবে, মানে কি এইখানে যদি আমি এই ক্রস সেকশনটাকে এইখানে আঁকি, এইখানে মনে করো আমি যদি এইখানে এরকম করে দাগ দিয়ে রাখি একটা মার্কার পেন দিয়ে, তারপর যদি আমি টরশন অ্যাপ্লাই করি, তাহলে সেটা কিভাবে ট্রান্সফার হবে? জিনিসটা এরকম হয়ে যাবে। তার মানে কি এই দাগটা কি চেঞ্জ হয়ে গেল? দেখ, তার মানে হইতেছে এইখানে যে প্রত্যেকটা ফাইবার আছে, এই যে প্রত্যেকটা ফাইবার আমি এখানে জিনিসটাকে জুম করে এখানে আঁকলাম, প্রত্যেকটা ফাইবার কি এরকম আছে, প্রত্যেকটা ফাইবার কি একটা আরেকটার উপর কি স্লিপ করার চেষ্টা করছে, স্লিপ, তার মানে কি এটা একটা ওয়ান টাইপ অফ শিয়ার স্ট্রেস ডেভেলপ হয়। বেন্ডিং টরশনাল স্ট্রেস ওয়ান কাইন্ড অফ শিয়ার স্ট্রেস, এই জিনিসটা মনে রাখবি। ওকে, এটা আমি যখন টরশন বলবো তখন আমি ভালো মতো ডিসকাস করব, জাস্ট নোটটা যাতে ভালো মতো প্রিপেয়ার হয় তার জন্য আমি এগুলা এখানে ডিসকাস করলাম। দরকার ছিল না, এগুলা আমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার আছে সেখানে ডিল করা যাইতো, বাট নোটটা বানানোর জন্য এটা এখানে লেখ। ওকে, এতটুকু আমি এখানে ডিসকাস করব, এর থেকে বেশি ডিসকাস করব না। বাকি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এই যে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার আছে সেখানে আমি ডিসকাস করবই। এবার নেক্সট টপিক হলো স্পেশাল কনসেপ্ট অফ স্ট্রেস। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখ একটা জিনিস ভালো মতো বোঝ, মনে কর একটা বার আছে, একটা স্টিল বার আছে এরকম, যার নিচে আমি এর উপর যদি টেম্পারেচার দিই, মানে এই স্টিল বারের যদি টেম্পারেচার আমি ইনক্রিজ করি,
টেম্পারেচার যদি আমি এর ইনক্রিজ করি তাহলে কি হবে, এর লেন্থ ইনক্রিজ করবে। এখন দেখ এইটার ক্ষেত্রে দেখ আমি তো জানি কোন একটা অবজেক্টকে যদি রাখি দিই তাহলে কি ওর টেম্পারেচার ইনক্রিজ করলে ও একটু হলেও ওর লেন্থ ইনক্রিজ করবে। এই যে লেন্থ ইনক্রিজ করলো, ডেল এল হলো। এইটার ক্ষেত্রে কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স, এইটা হলো মলিকুলের একটা ধর্ম। এটা যে মলিকুলের মধ্যে যে ডিসটেন্স ইনক্রিজ হয় কখন, যখন আমি টেম্পারেচার ইনক্রিজ করব ওই মেম্বারে, মানে এখানকার মলিকুলার ডিসটেন্স অটোমেটিক্যালি চেঞ্জ হলো। এর মধ্যে কি ওকে রেজিস্ট করলো না? রেজিস্ট তো করলো না, কারণ এইটা তো মলিকুলার ধর্ম। এটা ওর লেন্থ ইনক্রিজ হবে, ওর মলিকুলার ডিসটেন্স চেঞ্জ হবে। তার জন্য আমরা বললাম কি এইখানে মলিকুলকে ডিসপ্লেস করার জন্য কোনো রকমের রেজিস্ট্যান্স, কোনো রকমের বাধা এখানে আসলো না। মানে কি এখানকার R ইজ ইকুয়াল টু 0, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 0। দেন আমি লিখতেই পারি হলো স্ট্রেস ইজ ইকুয়াল টু R বাই A। এইটা যদি আমাদের 0 হয় তাহলে অবভিয়াসলি স্ট্রেস ইজ ইকুয়াল টু 0, মানে নো স্ট্রেস কন্ডিশন, কোনো রকমের স্ট্রেস এখানে ডেভেলপ হবে না। আমি যদি ঠিক প্যারালালি আরেকটা টপিক আমি ডিসকাস করি, মনে করে এই সিস্টেমটাকে যদি আমি একটা দেওয়াল আরেকটা দেওয়াল এর মাঝখানে এরকম করে ফিক্স করে দিলাম, দুই পাশ থেকে আটকায় দিলাম, দেন এর উপর যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, টেম্পারেচার যদি আমি এই মেম্বারের মধ্যে ইনক্রিজ করি, এই মলিকুল এর ধর্মের জন্য ওর কিন্তু স্ট্রেস কিন্তু মানে সরি ওর কিন্তু ডিসটেন্স চেঞ্জ করতে চাবে, বাট এই যে দুইটা রেজিস্ট্যান্স, এইটা দুই যে বাধা, দুইটা দেওয়াল ওকে বাড়তে দিবে না। ওকে কি বাড়তে দিবে না, এদিক থেকে আর এদিক থেকে ওকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কি টার্মস সেটা বলবো রেজিস্ট্যান্স করবে। রেজিস্ট্যান্স ফোর্স হলো তখনই আসবে যখন মলিকুলের ডিসটেন্স চেঞ্জ করতে বাধা দিবে, সেই ফোর্সকে আমরা বলবো রেজিস্ট্যান্স ফোর্স। তাহলে এখানে কি রেজিস্ট্যান্স ফোর্স আসলো? বললাম হ্যাঁ। এখানে কি আমাদের কি স্ট্রেস আসবে? হ্যাঁ। কত? R বাই A আসবে। ওকে, তার মানে কি বললাম, যদি টেম্পারেচার ইনক্রিজ করি তার মধ্যে যদি কোনো বাধা না থাকে তাহলে ওর স্ট্রেস ইজ ইকুয়াল টু 0। যদি টেম্পারেচার ইনক্রিজ করি তার মধ্যে যদি বাধা থাকে আসবে কি রেজিস্ট্যান্স ফোর্স, তার মানে কি স্ট্রেস ডেভেলপ হবে। এখানে স্ট্রেস ডেভেলপ হবে। তাহলে এইখানে আমি স্পেশাল কনসেপ্ট অন হলো স্ট্রেসের যদি আমি কথা বলি, আমি একটা জিনিস আমি তোদেরকে এখন বলবো, এই জিনিসটা ভালো মতো লিখে রাখবি আর বক্স করে রাখবি। অলরেডি আমি এটা ডিল করছি তোদের সাথে, বাট এখানে আমি ভালো মতো বললাম, যখন একটা মেম্বারকে আমি এই পাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করি, আচ্ছা এরকম করে দিই, কোন একটা মেম্বারকে আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তার যে দুইটা মলিকুল তার মধ্যে থেকে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করবে, কি আসবে? R আসবে। আর আরেকটা জিনিস, কোন একটা মলিকুলকে যদি আমি এভাবে কম্প্রেস করার চেষ্টা করি, উল্টা কিছু হতে পারে, কম্প্রেস করার চেষ্টা করি, এই মলিকুলার ডিসটেন্স, এই যে কম্প্রেস হলে তো তার ডিসটেন্স তো চেঞ্জ হইলেই ছোট হবার চেষ্টা করবে, সেটাকেও তো বাধা দিবে। সেটাকে যদি বাধা দেয় তাহলে রেজিস্ট্যান্সটা উল্টা দিকে কাজ করবে। এই মলিকুল দুইটা বলবে যে না আমরা কাছাকাছি আসবো না, দূরে যাওয়ার চেষ্টা করবে। এই দেখ ফোর্স দুইটা অপোজিট দিকে কাজ করতেছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? আর এটা হলো আমাদের অ্যাপ্লাই ফোর্স পি। এইটা হলো আমাদের এইটার জন্য, এই কেসের জন্য আমাদের লেন্থ কি ইনক্রিজ করলো, ডেল এল কি ইনক্রিজ করলো, বাট এইটার জন্য কি হবে, আমি একটু এদিকে আঁকি, সরি এক্সট্রিমলি সরি।